জীবনে ঘটে যাওয়া অলৌকিক সব ভুতুরে গল্প নিয়ে ভূত স্টেশনে আজ আছেন আমার সাথে কায়সার। শুনবো তার কাছ থেকে কি এমন ঘটেছিল ভুতুরে কিংবা অলৌকিক সেই ঘটনা। যদি এমন কোনো ঘটনা আপনার কিংবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন অথবা ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস fm.radioroni@gmail.com। আর দেরি না করে চলুন শুনে আসি কি ঘটেছিল কায়সারের জীবনে অলৌকিক কিংবা ভুতুরে সেই ঘটনা। ওকে কায়সার ভাই, তাহলে কি কি ধরনের অলৌকিক কিংবা ভুতুরে গল্প কিংবা কোনো ঘটনা ঘটেছিল এই টাইপের আমরা একটু শুনে ফেলি। ধন্যবাদ রনি ভাই, আপনার স্টুডিওতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য স্বাগত। আসলে রনি ভাই, আমার জীবনে অনেকগুলো ঘটনাই ঘটেছে, তার মধ্যে থেকে আমি দু একটি ঘটনা আজকে আপনার সাথে শেয়ার করব। ওকে রনি ভাই, আমি যে দুইটা ঘটনা আমাকে বেশি নাড়া দিচ্ছে বা বেশি পেড়া দিচ্ছে সেটা আমি মানে জীবনে ভুলবো না আর কি, তো সেটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করি। রনি ভাই, প্রথম গল্পটা হলো বা ঘটনাটা হলো, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আমি প্রায় 3 মাসের মতো তো মানুষ মানে বসে থেকে বা তখন সময় থাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেকেই আপনার বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হইতেছে। আমি আবার ভর্তি হই নাই, কিন্তু আমার ছিল দুষ্টামি করার, মানে পুরো গ্রাম আমি দুষ্টামি করবো আমার এলাকাটায়, এটা আমার সবসময় কাজ করে। তো সেইভাবেই আমি আগাচ্ছি এবং চলতেছি। কয়েকটা ফ্রেন্ড ছিল আমার মতো, তারাও আমার চেয়ে বেশি দুরন্ত না, মানে বেশি দুষ্টর বলে আর কি। তো ওদেরকে নিয়েই আমার ওই ইন্টারের পরে বেশিটা ঘোরাফেরা, বন্ধুদের সাথে আড্ডাটা। তো রনি ভাই, আমাদের এলাকাতে একটা হিন্দু পাড়া আছে, মানে ওইখানে মানে হিন্দু পরিবারগুলো বসবাস করে। মানে ওইখানে ওই হিন্দু পরিবারগুলো তাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো যে মুসলমানদের যাই করতো তারা মেনে নিত আচার আচরণ, কিন্তু অন্য কিছু করতো না। তারা মনে করতো যে আমরা সবসময় তাদেরকে মানে অত্যাচার এগুলি করবো, কিন্তু আমরা কিন্তু মোটেই এগুলি করি না। আমাদের মানে যেই বয়স তখন 20-21 বছর হবে, ইন্টার পরীক্ষা দিয়েছি। আমরা ওই এলাকার ডাব চুরি করতাম, আম চুরি করতাম, বিভিন্ন কলা মানে বিভিন্ন ফল টল চুরি করতাম আর কি। তো ওদের আবার অনেক গাছ ছিল, ওই হিন্দু পাড়ায় অনেক গাছ ছিল। আমাদের চুরির বা আমাদের ওই আম পাড়া জাম পাড়া এগুলি সব ওই হিন্দু পাড়াতেই ছিল। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম দুষ্টমি থেকে শুরু করে সময়গুলো যে বন্ধুদের সাথে আড্ডাবাজি সেই হিন্দু পাড়াতেই হতো। হিন্দু পাড়াতে হতো এই কারণে, কারণ আমাদের হিন্দু মানে হিন্দু যে মুরব্বীগুলো থাকে তারা আমাদেরকে সহজে কিছু বলতো না। আর আমাদের যে মুসলমান যে মুরব্বী আছে বা বড় বড় মানুষ আছে তারা আমাদেরকে মানে ভয় দেখাইতো, তাদের তো কিছু বলতে পারতাম না। আর হিন্দু আঙ্কেল বা হিন্দু চাচারা যাই বলি না কেন, তারা আসলে মানে কেন জানি আমাদের কিছু বলতো না। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে তারা কেন বলতো না, মানে একটু ভয় পেত আর কি মনে হচ্ছে। এইটাই সংখ্যাগরিষ্ঠ, ওদের পাড়ায় লোকজন বেশি, যদি কিছু বলি তারপর আমাদেরকে কোনো বকাঝকা। আপনি রাইট বলছেন, এটাই সম্ভবত এটাই। তো আমি আম পাড়তে গেছি আমার এই ফ্রেন্ডদেরকে নিয়ে, আমের সিজন ছিল। তো আম পাড়ার সময় আম পেরে টেরে আমি চলে আসবো, তখন দেখি অনেক মানে অনেক সুন্দর একটা মেয়ে, এত সুন্দর মানে আমি অবাক হয়ে গেছি যে কি এই পাড়ায় এত সুন্দর মেয়ে। ভাবতেছি এত সুন্দর, আল্লাহ পাক এত সুন্দর মেয়ে কিভাবে বানালো, হিন্দু মেয়ে এত সুন্দর হয়। আমি হিন্দুই ভাবতেছি, ওকে ওই হিন্দু। তো আমার কথা বলবো ওর সাথে আমার প্রেম করতে হবে, ওকে আমার ভালোবাসতে হবে। তো ভাবতেছি ও তো হিন্দু, আমি তো মুসলমান, কেমনে কি হবে মানে আমি আসলে মেনে নিতে পারতেছি না। তো ওই তাকে দেখার পর হিন্দু পাড়াটা জানি কেন আমার খুব পছন্দের একটা জায়গা হয়ে গেছে। আমার মানে মানে রাত ভাদে আমি পুরোটা হারিয়াখান্দি থাকতাম, মানে হিন্দু পাড়ায় থাকতাম একমাত্র ওর কারণে। অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে যেতাম, তারপর আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধব যায় না, মানে আমার একা যেতে হয়েছে। আমার ওই হিন্দু পাড়া না গেলে আমার মানে বাতি আমার হজম হইতো না, যেটা মানে আমাদের গ্রামে বলে। মানে সহজ ভাষায় যদি বলি যে প্রেমে পড়লে যা হয়,
আচ্ছা আচ্ছা, মানে আমি সত্যি আমি ওর প্রতি মানে এতটা দুর্বল হয়ে গেছি দেখার পর। তো আমাকে অনেকে আমার ভয় দেখাইতো, তো তুই যে হালিয়াখান্দি যাস ওই হিন্দু পাড়ায় যাস, আমার বন্ধু বান্ধব বলতো এখানে কিন্তু ওই যে শ্মশান আছে, শ্মশানের উপর শ্মশান ঘাট দিয়ে দিয়ে যাইতে হয় বা চিতাশাল দিয়ে যাইতে হয়, তুই ঠিক দুপুরে যাস বা যখন তখন যাস, কোনো টাইম টেবিল নাই, ওইখানে কিন্তু অনেক খারাপ জিনিস আছে, কারণ তাদের আত্মা তো মানে আমরা বিশ্বাস করতাম যে জানাজা দিলে আত্মা শান্তিতে থাকে, কারণ তাদের আত্মা তো পুরা, তোরা যখন তখন তোরে মেরে ফেলবে। কিন্তু আমি কখনই কানে নিতাম না, মাথায় নিতাম না, আমার খালি চোখে ওই মেয়েটাই বাসত, বুঝছেন। তো রনি ভাই যাইতাম যাইতাম যাইতাম, একদিন আমি ওই মেয়েটার কাছে গেছি, বলছি আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, তোমার নাম কি? পরে আমি আচ্ছা ওর নামটা আজকে না বলি আপনার সাথে, হ্যাঁ আমার স্বার্থে, ওকে, নামটা গোপন থাকুক, নামটা আমি না বলি। ও এমন একটা নাম বলছে, নামটা শুনে আমার মনে হচ্ছে মুসলমান, নামটা বলছে, আমি আমি কি বলবো, তোমাদের নাম এটা হয় মানে এটা তো মুসলমানদের নাম হয়। পরে ও বলছে আমি তো মুসলমান। আচ্ছা আচ্ছা, আমি তো তুমি মুসলমান, কিন্তু এটা তো পুরোটা হিন্দু পাড়া, হিন্দু পাড়া, আমি তো জানি যে এগুলি সব হিন্দু পরিবার। না এখানে ঠিকই বলছেন আপনি, আমাদের আমরা একমাত্র মুসলমান এই হিন্দু পাড়ার মাঝখানে, কিন্তু আমরা আসলে তাদের সাথে এমন ভাবে মিশে চলি বা তারা আমাদের সাথে এমন ভাবে মিশে চলে কেউ ধরতে পারে না, কিন্তু আমরা মুসলমান। তখন মানে এত ভালো লাগছে আমার, মানে আমার মনে হয় যে আমি মানে কি মানে এমন একটা জিনিস পেয়ে গেছি, প্রেম হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেছে। হ্যাঁ 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 রানী ভাই, তখন আমি আসলেই মানে খুব ভালো লাগতেছে আমার। তখন কিসের আমার ভয়, কিসের চিতাশাল, কিসের শ্মশান, কিসের কি, হ্যাঁ খাওয়া দাওয়া কোনো কিছু এমন না, আমার খালি ওরে এমন ভাবে। তো যাই হোক মানে ওর সাথে প্রেম করতে গিয়ে আরো অনেক ঘটনা আছে, সেটা বলতে গেলে আজকে সারা রাত যাবে, আমি আমার ভয়ানক গল্পটাই বলি। তো যাই হোক ওর সাথে আমার প্রেম হয়ে গেছে, প্রেম হওয়ার পর আমি যখন তখন মাগরিবের নামাজের সময়, তখন ওই ফজর নামাজ পড়েও মানুষে আপনার ব্যায়ামে যায়, আমিও ব্যায়ামের উসিলা দিয়ে আমি ওই দিকে যাই, ওর সাথে দেখা করবো, কিন্তু ফজর নামাজের পর। তো রনি ভাই এখানে একটা কথা হলো কি, আমাদের থানার মধ্যে আমাদের কবরস্থান হলো বিশাল বড়, হ্যাঁ মানে আমাদের থানায় নট অনলি আমাদের থানা, আমাদের জেলার মধ্যে বলতে পারি যে আমাদের কবরস্থান বড়, যদি এটা জরিপ বুটে যায় এটাকে পারিবারিক কবরস্থান বলা হয়, মানে পুরো এলাকার কবরস্থান, পারিবারিক কবরস্থান না, আমাদের গ্রামের কবরস্থানটা এক জায়গায়। আমাদের কবরস্থান পার হই, তারপরে ওদের যদি আমরা মেন রাস্তা দিয়ে যাই, মানে ওইটা কবরস্থান রাস্তা দিয়ে যাই, তারপরে তাদের শ্মশান পড়ে, হিন্দুদের শ্মশান, তারপর তাদের গ্রামে যেতে হয়। কিন্তু আমি দেখেন আমি এগুলি কোনো ভয় করি না, কারণ আমার খালি ওই বাসায় যে ওর সাথে আজকে কি বলবো, ওর সাথে কি হবে না হবে এইগুলো। তো একদিন কি করছে, ও আমাকে ওর যে হিন্দু বান্ধবী আছে কয়েকজন, ওদের তখন আপনার ওই যে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, ওই দুর্গাপূজায় আমাকে তারা দাওয়াত দিছে, আমি তো আরো যে দাওয়াত আমার মিস হবে না, আমি যাবই যেভাবে হোক। আমার কয়েকটা বন্ধু বান্ধব রেডি করলাম, দোস্ত চল চল, পরে ওরাও বলছে যাবে, কিন্তু পরে আমার মাথায় আর একটা শয়তানি বুদ্ধি ঢুকছে যে আমি ওদেরকে নিয়ে গেলে তো ওর সাথে আমি কথা বলতে পারবো না, হ্যাঁ কথা বলতে পারবো না, তো ওদেরকে আর আমি নিই নাই। আমি এই সামনে আমাদের আনন্দ দিছে, ধুমধাম ভাত খাইছি, তো মা বলছে তাড়াতাড়ি খেতে হচ্ছে কেন আজকে, আমাকে আমার কাজ আছে একটা। তারপরে খাওয়া দাওয়া করে যে কথা সেই কাজ, আমি চলে গেলাম। এই প্রথম সত্যি কথা বলতে কি রনি ভাই, এই প্রথম আমার জীবনের প্রথম আমি কি কোনো মানে হিন্দুদের দুর্গা পূজায় গেলাম। রনি ভাই এখানে আপনাকে আর একটা কথা বলি, আমরা হচ্ছে এখন মুন্সি বাড়ি, বুঝছেন, মানে মুন্সি বাড়ি মৌলবী বাড়ি এরকম আর কি। তো আমরা আসলে এইগুলি আমার দাদারা খুব মানে মাইন্ড করতো, মুন্সি বাড়ি বলতে ধার্মিক দিক দিয়ে একটু ই থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা এগুলি যাইতাম না, বুঝছেন। তো তারপর আমি চুপে চুপে চলে গেছি, গিয়ে দেখি কি ওই দুর্গা পূজায় বিশাল আয়োজন, নাচানাচি, গান, কবিতা, এগুলো যায়, কিন্তু আমি আসলে এগুলি মাথায় নিতেছি না, আমি এগুলো ওর সাথে দেখা করতে হবে। তখন আমার মোবাইলও ছিল না, ওরও মোবাইল ছিল না, তো আমি ওর ইশারা দিয়েছি। তো আমাদের এক জায়গায় দেখা করার একটা জায়গা আছে, যেটা ও আর আমি জানি,
আমি ইশারা দিলে ও ওইখানে চলে যায়, ওকে ঠিক আছে। তারপরে আমি ওকে ইশারা দিলাম, ইশারা দেওয়ার পর ওই জায়গায় গেছে। কিন্তু সত্যি কথা বলতে অনেকে ভাবতে পারে যে এত রাত্রে বা অনেক খারাপ, আসলে সত্যি আমার মাথায় তখন এগুলি ঢুকেই নেই। জাস্ট ওর সাথে আমি কথা বলতে পারলে আমার ভালো লাগতো। আচ্ছা যাই হোক, ওর সাথে আমি ও ওইখানে গেছে, আমি ওইখানে গেছি, তো কথা বলতেছি বা অনেক কিছু শেয়ার করতেছি। তো ও বলতেছে, দেখো এখন তো এখান থেকে মানুষের সমাগম অনেক বেশি, আজকে এত কথা বলার দরকার নাই, তুমি চলে যাও। আমি বলি, তুমি আর কতক্ষণ এখানে থাকবা? তখন ও 2-3টা মেয়ের নাম বলছে এখানে, গৌরী আর কি কি ওই ওর বান্ধবী, ওই ওদের, ওরা চলে গেলে আমি ওদের সাথে চলে যাবো। আমি বলছি, ঠিক আছে, তুমি যতক্ষণ থাকবা আমি ততক্ষণ ওইখানে থাকবো। তো ও আবার আমার মানে ও ভাবতেছে কি যে ও তো অনেক রাত থাকবে, তাহলে আমি এখানে থাকবো, আমার আবার শরীর স্বাস্থ্য খারাপ করবে, তো ও না ভালোবাসে আর কি। তো ও ইচ্ছা করেই মানে বাসায় চলে গেছে, মানে আমি যাতে এখান থেকে চলে আসি। আমার না খুব রাগ উঠতেছে, চলে গেল তাড়াতাড়ি। তখনও হয়তো কমপক্ষে 1টা 2টা বাজে, মানে 1টা সম্ভবত বাজে, কিন্তু আমার খালি মনে হতো তাড়াতাড়ি চলে গেছে। আমি আরো 1 ঘন্টা দাঁড়ায় আছি যে ও আবার আসবে, আমি জানি ও আবার আসবে, কিন্তু ও আর আসে না, বুঝছেন। তো আমারও খুব ঘুম পাচ্ছিল। আমি কি করছি রনি ভাই, একটা হিরোজম বানিয়ে আমি আসলে কোনো কিছুই পাত্তা দিই না। জীবনে কি এটা প্রথম প্রেম? হ্যাঁ, জীবনে প্রথম প্রেম এটা, এটাও জেনে ফেললাম। জীবনে এটাই প্রথম প্রেম। ওকে তো তখন আমি আসতেছিলাম, রাস্তা দিয়ে আসতেছিলাম আর ওর কথাই ভাবতেছিলাম। ভাবার সময় আমরা যে ওই আম টাম চুরি করতাম না, ওই আম বাগানের কাছাকাছি চলে আসে, বিশাল বড় বড় আম। তো আম বাগানের কাছে আসার পর একটা ছোট্ট করে একটা শব্দ হয়েছে, কে জানে আমাকে ঢাক দিয়েছে। আমি ভাবলাম কে ডাক দিল। তখন ওই আম গাছটা আমি যখন মানে ফার্স্ট করলাম, মানে মানে আম গাছটাকে আমি ওভারটেক করলাম আর কি, যাওয়ার পর এর কিছুদিন আগে 5-6 দিন আগেই একটা হিন্দু ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমাদের এলাকায় একটা মানে আমি যেটা দেখতাম, মানে যারা বড় লোক হিন্দুদের মধ্যে, তারা চন্দন কাঠ কিনতো, যারা চন্দন কাঠ কিনতে পারতো তাদেরকে পুরাইতো, আর যারা চন্দন কাঠ কিনতে পারে না তাদেরকে মাটি চাপা দিয়ে দিত। তো ওই হিন্দু ছেলেটা রঞ্জন দা মনে হয়েছিল, রঞ্জন দা এই নামটা আমার মনে আসতেছে। তো ওরা আসলে চন্দন কাঠ মনে কিনে নেয়, এই জন্য কি করছে, ওকে মাটি চাপা দিয়ে দিছে। এটা হলো দুর্গাপূজার 5-6 দিন আগের ঘটনা। তো আমি যখন এই আম গাছটা ওভারটেক করলাম, ওভারটেক করার পর মানে বিশ্বাস করেন আমি আমি মানে ফিল করতেছি আমি হাঁটতেছি। মানে দেখেন এখন আমার শরীরের পছন্দ হয়ে গেছে, আমার ওই ঘটনাটা মনে হয়ে গেছে। আমি ফিল করতেছি আমি হাঁটতেছি, বাট আমি আগাতে পারতেছি না। মানে আমি হাঁটতেছি ভাবতেছি, কিন্তু আমি তাৎক্ষণিকই দেখলাম যে আমি একই জায়গা, আর কে জানে আমার পেছনে। তখন কি এমন মনে হচ্ছিল যে আমাকে কেউ আঁকড়ে ধরে আছে, টেনে ধরে আছে, এরকম কি মনে হচ্ছে? না, কি মনে হচ্ছে? না, আমার তখন মনে হচ্ছে যে আমি হাঁটতেছি। আচ্ছা, হাঁটতেছি আর রঞ্জনের কথা মনে পড়তেছে। বাট পরে খেয়াল করলেন যে ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন আমি খেয়াল করলাম যে আমি তো না, খেয়াল করলাম এভাবে, কিন্তু আমি ওই কবরস্থান পাস করতে পারতেছি না কেন। মানে আমি তো হাঁটতেছি, কিন্তু ওই শ্মশানটা আমি কেন পাস করতে পারছি না, এত দেরি লাগতেছে কেন আমার শ্মশানটা মানে ওভারটেক করতে। এটা আমার মাথায় ঢুকছে, আর ফিল করতেছি পেছনে কে একজন আছে, মানে আমার কাছে একটা আফসা লাগতেছে পেছনে কে আছে। তখন ভাই আমি আসলে ওই দুষ্ট হলেও আমি আবার আমার নানুর কথা খুব মানতাম। নানু আমাকে তখন ভূতের কাহিনী বলতো, কত কিচ্ছা কাহিনী বলতো। তো নানু একটা কাহিনী বলার সময় বলছিল যে তুমি যদি কখনো ভয় পাও, ভূতের ভয় পাও বা কোনো কিছু দেখো, তখন তুমি তাৎক্ষণিক তোমার পরনের কাপড় উল্টে পড়বা। তো রনি ভাই এটা আমার মনে হয়েছিল। এখন আমি কাপড় উল্টাবো আমার তো মনে নাই, আমি তো প্যান্ট পরে গেছি, আমি তো লুঙ্গি উল্টাতে পারবো না, আর শার্ট খুলতে আমার মানে আমি শক্তি পাচ্ছি না বা সময় কি করবো আমি মানে বুঝতেছি না। তখন রনি ভাই আমি যখন ওই দুর্গাপূজা যে রাস্তা দিয়ে আসছিলাম, আমি আবার ঠিক ঘুরছি যে পেছনের লোকটা দেখি পেছনে কেউ নাই। তারপর আমি চোখ বুঝে একটা দৌড় দিছি, এমন দৌড় দিছি রনি ভাই, মানে একদম আমি ওই দুর্গা মন্দিরে চলে গেছি, ওখানে অনেক মানুষের সমাগম। কিন্তু আমি তো আমার ওয়ার্ডের বা মানে আমার আশেপাশে তো কাউকে আমি পাই না, কাকে বলবো না, কার সাথে আমি বাড়িতে আসবো।
তারপর সবই তো হিন্দু লোক, কাকে বলবো আমি? আবার যদি আমার কখনো আমার চাচা শুনে যে আমি হিন্দু দুর্গা পূজা গেছি, তাহলে আমার মাইরা লাগবো। আমি মুন্সি বাড়ি, যেহেতু মুন্সি বাড়ির, হ্যাঁ, আমি ওইটাও ভয় পাইতেছি। আর তখন আমার প্রেমিকের কথা ভাবতাম না, রঞ্জনের কথা আমার চোখে ভাসে। ওই রঞ্জন কি করতো, রঞ্জন কিভাবে ক্রিকেট খেলতো, মানে মৃত রঞ্জন, হ্যাঁ হ্যাঁ, যে রঞ্জনকে মাটি চাপা দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন আমি আল্লাহর নাম নিয়েছি, আল্লাহর নাম নিয়ে রাস্তা ফিরুল্লাহ রাব্বি এটা করে আমি ভাবছি আমি মেন রাস্তা দিয়ে ঘুরে যাবো যত দেরি হোক। তারপরে আমি পুরো মেন রাস্তা ঘুরে আমি আমার বাজার ঘুরে আসতেছি, কিন্তু খালি কি জানি মনে হচ্ছে আমার আমার সাথে কে হাঁটতেছে, কিন্তু আমি মানে ভয় পাচ্ছি না, কিন্তু আমি ভাবতেছি কে হাঁটতেছে আমার সাথে। হ্যাঁ, কিন্তু আমার নানি শিখাই দিয়েছিল কখনো পিছনে তাকাবো না, কিন্তু যদি তুমি বুঝো। বাট তখনও কি বুঝতে পেরেছিলেন যে আমাকে শয়তান জিন কিংবা যেটাকে আমরা ভূত বলছি এরকম কিছু আপনাকে অ্যাটাক করেছে, এরকম কোনো কিছু বোঝা যাচ্ছিল কিনা, বুঝতে পেরেছিলেন কিনা? ওই আমি প্রথমে বললাম না যে আমার মধ্যে একটা নায়ক ভাব ছিল, হিরোজম ভাব ছিল। আর আমার তো ওই নানুর কথাগুলো প্রায় মনে পড়তেছে। নানু আমাকে শিখেছিল যে তুমি যদি কখনো ভূতের ভয় পাও বা পেতনি জিন শয়তান দেখো, মনে করো, তাহলে তুমি পেছনে তাকাইবা না, মানে কাপড় উল্টে পড়বা, এইগুলো। কিন্তু আমি বুঝতেছিলাম মনে হয় যে আমার পেছনে কে হাঁটতেছে, কিন্তু এত ভয় মানে ভয় পাচ্ছি, কিন্তু ভিতরে একটু সাহস রাখছি, আমার তো বাড়ি থেকে পৌঁছাইতে হবে। তারপর অনেক ভাই আমার বাড়ির খুব কাছাকাছি চলে আসে, মেন রাস্তা ধরে আমি আমার বাড়ির কাছে চলে আসি। মানে বড় 4 থেকে 5 মিনিট লাগবে আমার বাড়িতে যাইতে। তো একটা মোড় পরে, মানে রাস্তাটা মোড় পরে আর কি, মানে মোড়টা যেটাকে বলে, হ্যাঁ, ঘুরে যেতে হবে। তো ওই মোড়ের কোনায় একটা আম গাছ ছিল, এখানে একটা আম গাছ। তখন ওই আম গাছটাকে আমাকে কে ডাক দিছে, এইভাবে, আমি এই বলতে বলে আমি তাকাইছি, তাকানোর পরে দেখি গাছের মধ্যে ঝুলে আছে এক বৃদ্ধ মহিলা, চুল টুল আলাদা, দুইটা দাঁত বের করছে শুধু। অনেস্টলি স্পিক রনি ভাই, তারপরে কি হয়েছে এই মুহূর্তে জায়গায় আমি বলতে পারি না, এটা মনে আছে পরবর্তীতে মানে আমি আমার ঘরের দরজা গিয়ে, মানে বাড়ির দরজা গিয়ে আমি মানে ধাক্কা দিচ্ছি। বাট ওই যখন আপনি সেই একটা মহিলাকে দেখতে পেলেন, বৃদ্ধ মহিলা, তার চেহারা কি বোঝা যাচ্ছিল? চেহারাটা কেমন, কিরকম ছিল? আকার, তার ফেসটার মধ্যে মানে একটা মানে রাক্ষসে ভাব, মানে রাক্ষসে ভাব, ভয় পাওয়া, যেটাকে ভয়ঙ্কর একটা রূপ বলে। হ্যাঁ, চুল টুল আপনার উল্কা চুলকা, মানে এরকম। তার মানে ওনাকে দেখে আপনি এক দৌড়ে বাসায় চলে গেলেন। হ্যাঁ, বাট আপনি যখন দৌড় মারলেন তখন কি উনি আপনাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল কিনা? না, এটা করার চেষ্টা করিনি, আমি দৌড় দিয়ে বাড়িতে চলে গেছি। ওকে, হ্যাঁ, তখন রনি ভাই আমি দরজা খুললাম, বাবা দরজা খুলছে, কি তোরা তো পূজা থেকে আসছো? আমি বাবা তো পূজাতে গেছিলাম ওদের সাথে, ওরা তো ওই দিক দিয়ে চলে গেছে, আমি এদিক দিয়ে আসছি। আমি তো ভয় পাইছি, ওই আম গাছ জানি কোন এক মহিলা আমাকে ভয় দেখাইছে। মা তো তাড়াতাড়ি উঠছে, মা আবার আমি আবার এরকম বন্ধ ছিলাম, মা বাবাকে ফাঁকি দিয়ে আমি রাতে ঘুরতে যেতাম। হ্যাঁ, তো আম্মু মনে করতো যে আমি বাসায় রুমে পড়তাম, পড়তাম, আর আব্বু মনে করতো পড়তাম বা লেখালেখি করতাম, লিখতাম, মানে পড়াশোনা শেষ করে আমি করতে না আবার খাতায় লিখতাম। তো অনেক সময় আব্বা আমাকে চেক করতো আমি আছে কিনা, কিন্তু ওই দিন আমার মনে চেক করে নেই আর কি, 10 বা 12টা 1টা বাজে গেছে। তারপর মানে আম্মা কি করছে, আমাদের মানে কাজের চাল হলো মানে আমরা বলি কাঞ্জির চাল আমাদের গ্রামে ভাষায়, কিন্তু শুদ্ধ ভাষা হলো কাজের চাল। কাজের চাল কি কোনো ধানের জাতের নাম না কিসের নাম? না, এটা হলো মানে গ্রামের মা চাচিরা কি করে আপনার সবসময় খেয়াল করতাম যে এরকম একটা ঠুলিতে, ঢাকনা বলে, মাটির ঠুলিতে চাল ভিজিয়ে রাখতো আর কি। মানে ভাত রান্না করার সময় 1 মুঠ 2 মুঠ করে ভিজিয়ে রাখতো। সেটা কি খাইয়ে দিছে? সেটার পানি এবং লবণ দিয়ে মা জানি কি করে আমাকে খাওয়াই দিছে। দোয়া করে, হ্যাঁ খাওয়াইছে। মা বলতেছে আরে এগুলি কিছুই না, এগুলো কিছু না, এখানে সবসময় থাকে, তুই তোর চোখের এই সেই, মানে এরকম আমাকে সাহস দেওয়ার জন্য। কিন্তু রনি ভাই পরের দিন ঘুম থেকে ওঠার পর আমাকে মা কিছু খাইতে দেয় না। কেন? আমি মানে বুঝতেছি না কেন খাইতে দেয় না, কিন্তু দেখছি মা গরম পানি করছে। আমি ভাবতেছি এত তো শীত নাই, শীত তো না, কিন্তু মা গরম পানি করতেছে কেন?
তুই গোসল করে পরে ভাত খাবি। তো আমি ঘুম মানে ওই যে রাত্রে কাজের চলে পানি আর লবণ পড়া খাওয়ার পর ঘুমানোর পরও আমি ভাবতেছি আমার সাথে কি ঘটনাগুলি হলো, দেখছো কি ঘটনাগুলো হলো। তবে এইখানে একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার, যেটা হলো আপনার মা আপনাকে কিছু খেতে দিচ্ছিল না। আমার জানা মতে গ্রামে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে, যে কেউ ভয় পেলে তাকে একটু না খাইয়ে রাখতে হয়, কিংবা আদা পড়া পানি পড়া খাওয়ায় 1-2 ঘন্টা এভাবে রেখে দিতে হয়, দেন একদিন পরেও অনেকে ভাত খেতে দেয়। এরকম কিছু ছিল যার কারণে হয়তো আপনার মা আপনাকে খেতে দিচ্ছিল না, এরকম কিছু হলেও হতে পারে। হয়তো মানে এরকমই সম্ভবত, মানে আমিও দেখতাম অনেকেই বয়টি পাইলে মানে এরকম খাইতে দিত না। তো মা পরের দিন মানে আমাকে গরম পানি করে গোসল করানোর পরে আমি খাইছি আর কি। কিন্তু তারপর থেকে আমি আর মানে এত রাত্রে করি না, কিন্তু আমি ভূত টুত এগুলি বিশ্বাস করতাম না, কিন্তু ওই মহিলাকে এখন আমার চোখে ভাসে। বাট আর কখনো কি কোনোদিন কি ওই জায়গা দিয়ে যাবার সময় সেই রাক্ষসের চেহারার মতো আমি ওই জায়গা দিয়ে আমি বেশি রাত করিও না, মানে এখন ওই জায়গা দিয়ে আমি যাই না বলতে। যদিও যাই তাহলে আমি মানে যদি কোনো কারণে দেরি হয়ে যা তাহলে আমি কার সাথে যাই, যদি কেউ যা তার সাথে যাই, নয়তো আমি বাড়ি থেকে আমার ছোট ভাইটারে ফোন দিই যদি আমাকে নিয়ে যা, আমি এখানে দাঁড়ায় আছি। মজার কথা শুনেন রানি ভাই, আমি কিন্তু গতকাল বাড়িতে ছিলাম, গ্রামে ছিলাম। গতকাল গ্রামে ছিলাম, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, তখন আমার ওই রাক্ষসের কথা মনে নাই। যখনই ওই গাছটার মানে গুড়ায় আমি প্রায় কাছাকাছি চলে গেছি, তখন আমার হুট করে মনে হয়ে গেছে। তখন আবার আমি ব্যাক করে আমি আমার বাজারে চলে গেছি। তখন আমার ছোট ভাইকে আমি ফোন দিয়েছি, তুই এখানে আয়, আমাকে তুই নিয়ে যা আইসা। পরে ওরা আসলে এরকম ভয় পা না, ওরা পরে আইসা আমাকে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু এটা আসলে আমার জীবনে মানে আমি ভূত বিশ্বাস করি না কখনো, আমি আগেও বলছি, কিন্তু ভূত যে আসছে মানে মনে হচ্ছে ওকে দেখে ওইটা আমার মনে আসলে একটু এখানে ক্লিয়ার হওয়া দরকার আমাদের। ভূত বলতে অনেক শয়তান জিন, জিন তো আমরা বিশ্বাস করি, যেহেতু আল্লাহ পাকের তৈরি জিন অবশ্যই আছে, সেই জিনের খারাপ রূপটাকে আসলে আমরা ভূত বলে জানি। পরের গল্পে চলে যায়, আরেকটা গল্প শুনবো আমরা। ওইটা রনি ভাই আমার মানে আমি যখনই ঘটনা মনে হয় না, আমি নিজেকে খুব মানে নিজেকে অপরাধী মনে হয় এক ধরনের। কেন? যে এটা কি আমার জন্যই হলো, মানে এরকম একটা ঘটনা হলো। ওকে শুনি তাহলে গল্পটা শুনি। তখন রনি ভাই এটা হলো আমার মেট্রিক পরীক্ষার সময়। ওকে, 2006 সাল, 5 সালের শেষে আমি 2006 এর পরীক্ষা, এসএসসির পরে। হ্যাঁ 2006 সাল। তখন আমাদের এলাকায় একজন টিচার আছে, খুবই নামকরা টিচার, ম্যাথ পড়ায়, খুবই ভালো টিচার। ওনার কাছে আমাদের এলাকার সহ আশেপাশে যত গ্রাম আছে সবাই ওনার কাছে ম্যাথ প্রাইভেট পড়ে। তো আমরাও পড়বো, স্যারের কাছে গেলাম। স্যারের কাছে যাওয়ার পর স্যার বলতেছে, দেখো কাইসার, আমার কাছে তো আর শিডিউল নাই, তোমরা যদি, তখন রোজার সময় ছিল, রমজান মাস সম্ভবত ছিল, তোমরা যদি পরে আসতে পারো তাহলে তোমাদেরকে আমি একটা টাইম দিতে পারি। পরে বলছে, জি স্যার, আমাদের কোনো প্রবলেম নাই, আমরা দিব। তাই তোমরা 5-6 জন ভিড় করো, 5-6 জন একসাথে পড়ো। স্যার আবার 5-6-10 জন করে পড়াইতে একটা পেয়েছে। তা আমরা তো ভুলবেলায় তখন আমরা 5-6 জন পড়তাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল, কাউসার করে নাম। ভাই বিশ্বাস করেন, ওর চেহারাটা আমার এখনো চোখে ভাসতেছে, মানে সেম শহীদ আফ্রিদির মতো। পাকিস্তানের খেলোয়াড় আছে শহীদ আফ্রিদি, সেম শহীদ আফ্রিদির দাড়ি, শহীদ আফ্রিদির মতো চেহারা, শহীদ আফ্রিদির মতো ফেস, বোলিংও করতো শহীদ আফ্রিদির চেহারা তো অনেক সুন্দর। হ্যাঁ, স্যাম আপনার বন্ধুর চেহারা। হ্যাঁ, এবং আমার মনে হয় স্যার শহীদ আফ্রিদির ফলো করতো আর কি, শহীদ আফ্রিদির মতো বল করতো, হ্যাঁ, সবকিছু। তো ও পরে আবার আপনার দাখিল মাদ্রাসায়, আর আমি পড়ি আপনার জেনারেল লাইনে আর কি, হাই স্কুল যেটা। কিন্তু ওই দাখিল মাদ্রাসার ম্যাথ অঙ্ক আর আমাদের অঙ্ক এক ছিল, 9-10 যেটা সেম, একদম সেম। ওদের অঙ্ক আর আমাদের অঙ্ক মিল ছিল, জেনারেল কিছু সাবজেক্ট একই ছিল মাদ্রাসা এবং স্কুলে। হ্যাঁ। তখন ও আবার ওই স্যারের কাছে পড়বে, তো স্যারের কাছে পড়বে ও। তো সাবজেক্ট যখন মিলে গেল রনি ভাই, তখন ও আমাকে বললো যে তোর আমার ম্যাথ যেহেতু প্রায় সেম, চল তুই আর আমি একসাথেই পড়ি। আমি বলছি তাহলে ঠিক আছে, আমার জন্য ভালো হবে, স্যারের কাছ থেকে তোর আমি নিয়ে যেতে পারবো। তখন রনি ভাই আমরা 2-3 জন মেয়ে সহ আর আমরা 2 জন স্যারের কাছে একটা শিডিউল নিলাম, ফজর নামাজের পর ওনার স্যারের কাছে প্রাইভেট পড়বো।
ফজরের নামাজের পর? হ্যাঁ, কারণ স্যার এত সকালে? এত সকাল স্যার এতটাই ব্যস্ত ছিল এবং স্যারের শিডিউল নাই আর এই টাইমটা না দিতে পারলে আমরা স্যারের কাছে পড়তে পারবো না। এবং আমি 10-এ যখন টেস্ট পরীক্ষা হতো আমাদের, তখন মেট্রিক পরীক্ষার জন্য আগে একটা টেস্ট পরীক্ষা হতো, আমি অঙ্কেতে খুবই মানে দুর্বল ছিলাম। ওই স্যারের কাছে প্রাইভেট পড়ার পর আমি অঙ্কেতে পাস করছি। তারপর থেকে স্যারকে আমার ভালো লাগা আর কি, যে আমি মেট্রিকের পরীক্ষার সময় স্যারের কাছে আমি প্রাইভেট পড়বো। তো যাই হোক, পরে আমি বিয়ে করছি ফজর নামাজের পর। কাউসার হলো আবার এক বাপের এক পোলা, ওদের একটা মুদির দোকান ছিল। ও কি করতো, মুদির দোকানই থাকতো রাত্রেবেলা, পড়াশোনা করে রাত্রে দোকানে গিয়ে শুইতো। এখানে একটু যোগ করি, সেটা হলো আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু কাউসার, আপনার নাম কায়সার, নামেরও কিন্তু একটা প্রায় মিল আছে। আমাকে অনেকে কাউসারই বলে, এলাকায় কাউসারই বলতো। পরে ওই কাউসারই সংশোধন করতে হবে, নাম কায়সার আর আমার নাম কাউসার, এটাই সংশোধন করছে। তো আমি আম্মাকে বললাম, আম্মা আমার তো এই সারে মানে আপনার তোমার ফজর নামাজের পর শিডিউল দিছে। আমাকে ঠিক আছে, আমি তোরে একটু আগাই দিব না। তো আমাদের বাড়িটা হলো এমন এক জায়গায়, মানে চারোদিকেই ক্ষেত খামার আর কি, মানে ধান ক্ষেত, আপনার কাঁকড় ক্ষেত, সিম ক্ষেত, এই ক্ষেত টেত, ওই ক্ষেত্রে আইল দিয়ে আমাদের রাস্তায় উঠতে হতো। হ্যাঁ, আইল দিয়ে রাস্তায় উঠতে হতো। তখন আমাদের বাড়ি আর এদিকেই ছিল আর কি, আমরা এখন অন্য একটা জায়গায় চলে গেছি, আগে আমাদের বাড়ি এদিকেই ছিল, মানে ওই চর এলাকায় ছিল আর কি। চর এলাকা না, মানে ক্ষেত খামারের মাঝখানে ছিল আর কি। ওটা কি হাওর এলাকা? না না, হাওর এলাকা না, শুধু কৃষি কাজ হতো। হাওর এলাকা বলতে তো পানি থাকে না, রবি শস্য, ধান ক্ষেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন মা কি করছে, আমাকে ওই আইল দিয়ে শুধু রাস্তায় তুলে দিছে। তো ওই রাস্তায় থেকে একটু সামনে যাওয়ার পর আমি তো কাউসারকে তুলে নিয়ে যেতে হবে, কাউসার তো আমার জন্য ওয়েট করতেছে। নানু কোনো কথা কো না, আমি নানু কাছে যাই, নানু অটোমেটিকলি একটু সামনে চলে যা, কি এমনি জানি। তো আমি আরেকটু কাছে যাই, নানুর কাছে নাম দিয়ে আরেকটু সামনে চলে যা। তখন নানু আমার কাছে সবসময় দুষ্টামি করতো, আমার সাথে অনেক দুষ্টামি করতো। আমি ভাবছি নানু আমার দুষ্টামি করে, কিন্তু নানু তো দুষ্টামি করবে, আমার মাথায় আসতেছে নানু তো এত তাড়াতাড়ি এখান থেকে ওইখানে চলে যাবে না, আমি যত কাছে যাই নানু তাড়াতাড়ি এত দূরে চলে যায়। তো যাই হোক, আমি কিন্তু মাথায় কিন্তু প্রাইভেট, ওই স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে, সেজন্য বিষয়টা নিয়ে আর তো করি নাই, নানু কাছে যায় না, নানু কিছু বলি নাই। আমি দাদা ঠিক আছে তোমার আমি ডিস্টার্ব করতাম না, তুমি ঝাড়ু দাও পাতা ঝাড়ু দাও। তো বলতেছে যে কাইসা তুই যে এত সকাল যে প্রাইভেটটা নিছস, আমার তো ভয় লাগে। আমি কিসের ভয়? তো যাই হোক, আমাদের একটা দাদা ছিল, মানে ওর বাড়ির সামনে একটা দাদা, আমরা একটা লোককে দাদা করে রাখতাম। ওই দাদা কি করতো, মানে আপনি মাছ মারার লাইট দেখেন কখনো? পাম লাইট, মানে এটাতে আমরা পাম লাইট বলি, মানে লম্বা টর্চ লাইটের মতো? না না, এরকম আপনার হারিকেনের মতো অনেক ফর্সা হতো, মানে এটাকে হ্যাসাক বাতি বলে। হ্যাসাক বাতি, আমরা গ্রামে শুনেছি আগে, আমরা বলি পাম লাইট, মানে পাম দিয়ে জ্বালাতে হতো। তো মানে পাম দিলে এটা বুড়িয়ম পারতো। ওকে। ওই হ্যাসাক লাইট দিয়ে দাদা হচ্ছে নামাজ পড়তে আরেক বাজারের মসজিদে। তো দাদা বলছে তোরা কই যাওয়া আছে তো সকালে? আমি দাদা প্রাইভেট পড়তাম। দাদা তোর মাস্টার সুযোগ পাইলো না, সময় পাইলো না। তো দাদার লগে ওই মসজিদ পর্যন্ত গেছি, দাদার গিয়ে বলছি কি দাদা তোমার লাইট একটু দাও না, তোমার সকালে আমরা প্রাইভেট পড়ার সময় দিয়ে যাবো না, আমরা প্রাইভেটে যাই, আমার তো ভয় লাগতেছে। দাদা বলতেছে না আমার লাইট দেওয়া যাবে না, তোর একটা ব্যাংকা ফেলাবি, তোরা ব্যাংকা ফেলাবি, তোর এটা সারাইতে পারবি না। তো কাছার মধ্যে যায় তাই বাদ দে। তো যখনই আমরা বাজারটা মানে ওভারটেক করলাম, বাজারটা ঘুরে গেলাম, যাওয়ার পর একটু সামনে যাওয়ার পর দেখি একটা লোক পাট ক্ষেত, মানে পাট ক্ষেত আছে আমাদের এলাকায়, অনেক পাট ক্ষেত, আমরা যেটা বলি নাইলা ক্ষেত। মানে গ্রামের ভাষায় কি পাটকে নাইলা বলা হয়? নাইলা, হ্যাঁ, এটা নরসিংদীতে বলা হয়। আমার মনে হয় বাংলাদেশে অনেক জায়গায় বলা হয়, কিন্তু আমরা নাইলা ক্ষেত বলি আর কি। ওই নাইলা ক্ষেত থেকে একজন লোক বেরিয়েছে, সাদা শার্ট পরা, সাদা লুঙ্গি পরা, এত সাদা না, মানে সাদাই বোঝা যাচ্ছে দূর থেকে। উনি ওই পাট ক্ষেত থেকে বের হয়েছে, বের হয়ে আমাদের দিকে আসতেছে। আমরা কি করছি, ভয়ে বাজার দিকে দৌড় দিছি। আবার আমরা যখন দাঁড়ায় যাই, আমি আর কাউসার,
তখন উনি আবার দইরা পাট খেতে চলে যান। তখন তো আরো ভয় লাগতেছে। তো এরকম করতে করতে উনি পাট ক্ষেত থেকে উঠে আমরা দৌড়ে চলে যাই, দৌড়ে দাঁড়ায় যাই বাজারের কাছে আসলে, তখন উনি দাঁড়ায় যান, উনি দাঁড়ায় আবার উনি পাট খেতে চলে যান। ওনাকে দেখতে কেমন লাগছিল আসলে? উনি আসলে রিয়েল মানুষ ছিল, উনি আসলে কোনো ভূত টুত ছিল না। তো উনি কি করছে, সাহস কইরা উনি ভাবতেছে কি আমরা ভূত, আমি আর কাউসার মানে কোনো শয়তান জিন। ও আচ্ছা আচ্ছা। উনি ভয়ে আমাদের ভয়ে পাট খেতে চলে যেতে। আবার আমরা ভাবতেছি উনি ভূত, মানে উনি আপনাদের ভুল বুঝে যাচ্ছে, আপনারাও ওনাকে ভুল বুঝে যাচ্ছি। ওকে। তো এক পর্যায়ে করছে কি, আমি কাউসারের হাতে ধরছি, হ্যাঁ চল ভূত হইলো আজকে দুজন, ওকে মেরে ফেলবো, মানে এরকম একটা সাহস। ওই জিতে কিন্তু প্রাইভেট টাইম হয়ে যাচ্ছে। তখন ওই লোকে কি করছে, উনিও সাহস করে আইতাছে যে আমরা দুজনকে মেরে ফেলবে যদি ভূত হয়ে থাকে। উনি একটা নাইলা খেতে মনে হয় একটা লাঠি লুঠি বাঁধছে আমাদেরকে মারার জন্য। তো কাছে আসার পরে দেখি আমাদের এই পরিচিত এক দাদা, হ্যাঁ, তো দাদা আমাদের গ্রামের বাসায় আমাদের একটা বকা দিছে, হ্যাঁ, আর শালা বল তোরা এভাবে বলতেছে। আমি দাদা আমরা তো ভাবছি যে তুমি ভূত কইরা, তুমি ভূত, তোমার ভয় তো আমরা আইতাছি না। পর বলছে আমি তো ভাবছি তোরা ভূত কইরা, তোরা শয়তান কইরা এই যে আইতেছি না। আমি কই দাদা তুমি পাট খেতে কি করছো? বাড়ি কইস না, বাড়ির বাথরুমটা বেশি ভালো না, মানে আমার বাথরুম করতে বাথরুমে ভালো লাগে না, মানে লেট্রিনে খোলা জায়গায় করে আর কি। তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছি, হাসতে হাসতে যাইতেছি। একটা কালভার্ট আছে বুঝছেন, ওই পাট খেত তারপর একটা কালভার্ট আছে, ওই কালভার্টে বছর খানেক আগে একজন লোককে মাইরা ফেলাইতে লাগছিল। সকালবেলা আমরা গিয়ে এখানে লাশ খুঁজে পাইছি আর কি, আমাদের এলাকার একজন লোক। ওই কালভার্টে ওঠার পর আমি কাউসারের এই সাইড, আমি কাউসারের ডান সাইডে, আমি কাউসার, তো কাউসার বলতেছে যে কাইসার তোর ডান পাশে একটু তাকা। আমি যখন ডান পাশে তাকাইছি দেখি মানে একটা পাগলের মতো একটা লোক, আপনার চুল টুল অনেক বড়, সামনে দাঁত নাই, ভয়ানক একটা চেহারা, আমাকে খাপ করছে এরকম। খাপ করার পর আমি মাহাগোকে একটা চিৎকার দিছি, কাউসারে মাহাগোকে একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পর কাউসার তো ওই আফ্রিদির মতো বললাম অনেক শক্তিশালী লোক ছেলে, আমার আগে দৌড়াইতেছে। আমি কাউসার আমার নিয়ে যা, কাউসার আমার নিয়ে যা, আমি সাড়ে দিনে লাগছি। তো কাউসার খুবই মানে ভয় পাইছিল, সাংঘাতিক ভয় পাইছিল ওই জায়গায়। আমি এখন বুঝতেছি আর কি। তো যাই হোক, একটু সামনে যাওয়ার পর একটা মুসুরাই গিয়ে দেখি 3-4টা লোক দাঁড়ানো, 3-4টা মেয়ে দাঁড়ানো আর কি। তখন ওই যে আমাদের যে ভূতের শয়তানের একটা মাথায় ঢুকছে, সব শয়তান, ওই সামনে যে মেয়েগুলো ছিল ওরা ছিল আবার আমাদের সহপাঠী, আমাদের সাথে প্রাইভেট পড়ে, আমাদের জন্য দাঁড়ায় আসছিল, ওদেরকে মানে রেডি করছিলাম আমাদের সাথে পড়তে। আমরা দুজনে কি করছি, ওদেরকে গিয়ে মারা শুরু করছি, ভাবছি ওরা ভূত। ওরা বলতে চাই তাই কি করস। তারপর ওদের সাথে কাহিনী বললাম, এই পুরো কাহিনী বলার পরে স্যারের ভাই প্রাইভেট পড়লাম, স্যারের বললাম, স্যার সবাই হাসাহাসি শুরু করছে। তো এটা আমরা কার সাথে কোনো কিছু শেয়ার করি নাই, কিন্তু আমার মাথায় ঢুকতো সবসময়। আমার নানি আমাকে বলতো যে যদি কখনো কোনো ভয়টয় পাও, কখনো মানে বিনা গোসলে, মানে আগে গোসল করে নিতে হবে, গোসল টোসল করে খাবার দাবার খাইবা। তারপর আমি প্রাইভেট পড়া থেকে এসে গোসল টোসল করে ভাত খাইছি। আল্লাহর মতো আমার কিছু হয় নাই, কিন্তু আপনার মেট্রিক পরীক্ষা দিলাম, দেওয়ার পর মেট্রিক পরীক্ষার রেজাল্ট আসছে। কাউসারের জ্বর আসছিল, তো কাউসারে বলছিলাম তুই যে ভয় পাইছিলি, তুই কি গোসল করে খাইছিলি? কবে বলিস না, আব্বা শুনলে অনেক খারাপ করবো, এক বাপের এক পোলা। তারপরে আমি আর কিছু এত কিছু বললাম না আর কি, মানে এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি নাই, যা হয়েছে আর কি, এত ভালো আছে। তো কিছুদিন পর মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে, হ্যাঁ পাস করছে, আমিও পাস করলাম। এর কিছুদিন পরেই আপনার সেনাবাহিনীতে লোক নিবে সৈনিক পদে। তো কাছে তো মাশাআল্লাহ আফ্রিদির মতো। তো আমিও তখন মোটামুটি 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি, হ্যাঁ আমার নিয়ে গেছিল, চল দুজনে যাই। তখন আমরা দুজনে গিয়ে লাইনে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর আমার আর হয় নাই,
কাউসারের হয়ে গেছিল। তো কাউসারের সব কিছুই হয়েছিল, মানে আপনার মেয়ে লম্বা একটা সৈনিক পদে চাকরি নিতে যা যা লাগে আর কি। কিন্তু লাস্টে মেডিকেল রিপোর্ট লাগে, মেডিকেল রিপোর্ট করতে গেছে। মেডিকেল রিপোর্ট জমা দিলেই চাকরি মনে হয় কনফার্ম হবে, ফাইনালি মেডিকেল রিপোর্ট জমা দিলেই চাকরিটা হবে। তো মেডিকেল রিপোর্ট করতে গেছে, হ্যাঁ একা গেছে। যাওয়ার পরে বলতেছে ওইখান থেকে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বলতেছে তোমার সাথে কে আসছে? আমার সাথে কেউ আসে না, তোমার বাবাকে বলবো কালকে আসতে। হ্যাঁ তেমন কিছু না। তখন হ্যাঁ বাবা গেছে, যাওয়ার পরে বাবাকে বলছে ব্লাড ক্যান্সার। তারপরে রনি বাট এই যে তার ক্যান্সার হলো, এই ক্যান্সারের পেছনে কি পেছনের কোনো ঘটনা জড়িত কিনা, অলৌকিক কোনো বিষয় জড়িত আছে কিনা, এই ব্যাপারে আপনার কি মনে হয়েছিল? আসলে আমার তো ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আল্লাহ মাফ করুক যদি কোনো শিরক গুণাটনা হয়ে থাকে, কিন্তু আমার যেন কেন মনে হয় সেই বজা থেকেই তার ভিতরে কিছু একটা হয়েছে। এটা আমি ভাবি, অন্য কেউ ভাববে না, জানি না, বা এটা ভাবার বিষয় না, হয়তো আল্লাহ মাফ করুক আমাকে, কিন্তু আমি ভাবি কাউসার এখান থেকে ভয় পাওয়ার পরে কিছু একটা হয়ে গেছিল। তো ভয় পাবার কতদিন পরে সে মারা যায়? আপনার আনুমানিক 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। বাট এই 6 থেকে 7 মাসের ভেতরে তার কোনো সিম্পটম ছিল? কোনো সিম্পটমই ছিল না। মানে সে দিব্যি আমাদের সাথে ক্রিকেট খেলতেছে, দৌড়াইতেছে, পিকনিক করতেছে, সবকিছু এভরিথিং। সেনাবাহিনীতে গেছে, সেনাবাহিনীতে সবকিছুই করছে, খালি মেডিকেল রিপোর্ট লাগে। কিন্তু হ্যাঁ একটা কথা মনে আছে, হ্যাঁ অনেক সময় বল করতো, তো হ্যাঁ স্প্রিং বল করতো বা ব্যাট করতো, ভালো ব্যাট করতো, ওই একটু হাঁপাইতো, বলতো একটু কাইন্ড লাগে, একটু জিরায় নেই। এটা মানে এখন চোখে বাসতেছে, এটা করতো সে। বাট এই মানে রাক্ষস টাইপের ভূত দেখার আগে থেকে কি তার শরীরে এরকম কোনো ছিল কিনা, লক্ষণ ছিল যে খেলতে গিয়ে খুব টায়ার্ড হচ্ছে? না, এরকম ছিল না। এরকম ছিল না। টায়ার্ড হয়তো, আমি তো ক্রিকেট খেলতাম মেট্রিকের পর থেকেই, মানে ওই মেট্রিক পরীক্ষার 3 মাস যখন বসে ছিলাম তখন থেকেই তো মানে খেলাধুলার প্রতি বেশি একটা আকৃষ্ট, তখনই দেখতাম আর কি। কিন্তু আমি কখনো ভাবি নাই, যে কখনোই মাথায় আসে না যে কোনো এরকম ভয় পাওয়ার কারণে কিছু হয়েছে কিনা। কিন্তু তারপরে ব্লাড ক্যান্সার সার্টিফিকেট পাইলো, মানে রিপোর্ট পাইলো, মেডিকেল রিপোর্ট, হ্যাঁ ব্লাড ক্যান্সার। তারপরে কিছুদিন পর ব্লাড দিতে হইতো, কিছুদিন বেঁচে ছিল, তারপর প্রতিদিন ব্লাড দিতে হইতো, পরে একটা পর্যায়ে সে মারা যায় আর কি। কিন্তু রনি ভাই, আমার সত্যি কথা বলতে কি, আমার জানি কেন মনে হয় যে কাউসার ওইখান থেকে ভয় পাইছিল, বুঝছেন? আমার জানি এটাই মনে হয় যে হ্যাঁ একটা কিছু ভয় পাইছে, হ্যাঁ এরকম খালি ভাবি আমি। এখন আমি এখনো অনেক মানে আমি অনেক ভয় পাই যখন আমি এগুলি ভাবি। আমি কোনো কিছু করতে পারতেছি না, কিছু করতে পারি না একা। তার মানে এটা সেই আপনার এসএসসি পরীক্ষার পরের ঘটনা? হ্যাঁ। কত বছর হবে এখন? এটা 2006 এর ঘটনা। বেশ কয়েক বছর, প্রায় তো 14 বছর আগে। ওকে। এই হলো মানে আমি ভূত দেখা, মানে কেউ যদি এখন গল্প করে যে ভূত নাই, আমি সবসময় বলি কিছু একটা আছে, কিছু যে নাই তা না, নিচে কিছু একটা আছে। না থাকলে ভাই এখানে দেখেন, এখানে পাগলটা কই থেকে আইবো ওই কালভার্টে? বাট তখন কি মনে হচ্ছিল না এটা আসলে ভুল দেখছেন? আসলে একটু টাচ করে দেখা দরকার, এরকম সাহস ছিল কিনা? আমি তো ভয় পাইছি, উনি যখন ভয়ানক ভাবে আমার দিকে তাকাইছে, তখন আরো ছোট, তো 16-17 বছরের ছেলে আমি। হ্যাঁ, তো তখন কি এটা মনে হচ্ছিল না যে পাট ক্ষেত থেকে তখন যে চাচা উঠে আসলো, ওরকমই আরেক কোনো চাচা কিংবা মামা ওইখানে? কিন্তু উনি তো শৌখিন ছিল, সুন্দর শার্ট পরা ছিল, সুন্দর লুঙ্গি পরা ছিল। বাট ওনার আকৃতি কেমন ছিল? ওনার আকৃতি ছিল উনি খুবই মোটা ছিল আর কি, আমাদের মানে অনেক মোটা ছিল। গায়ে জামা কাপড় ছিল? গায়ে জামা কাপড় ছিল না, সেরা ফারা মনে হয়েছিল আর কি। সেরা ফারায় কাপড় চোপড় ছিল। আর চেহারাটা খুবই কালো নাকি লাল নাকি? ওনার ফেসটা মনে নাই, কিন্তু এটা মনে আছে উনি আমার দিকে ভয়ানক ভাবে তাকাইছিল, বড় বড় চোখ করে।
ওকে কায়সার ভাই, আপনি অনেক কষ্ট করে আমাদের ভূত স্টেশনে এসেছেন, স্টুডিওতে এসেছেন। তো আপনার যেই দুটো গল্প আমরা শুনলাম, এখানে এক বিন্দু পরিমাণ বানানো কোনো গল্প নেই আসলে। এটা অনেকে ভাববে, এটা অনেকেই ভাববে বানানো, কিন্তু অনেকে, আমি এগুলি কার সাথে শেয়ারও করি না। ওকে, কোনোদিন কার সাথে শেয়ারও করি না আমার সব গল্প। এখন তো অনেকেই শত শত মানুষ আপনাকে দেখবে এবং শুনবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আসলে এই দুইটা ঘটনাই আমার সাথে আরো এক দুইটা ঘটনা ঘটছে, যেটা হয়তো আজকে সময়ের কারণে বলতে পারি নাই। এটা আমার কাছে, আমি কখনো ভূত বিশ্বাস করতাম না, এটা এখনো বিশ্বাস করি না। তো দর্শক, এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন কিংবা কায়সারের জীবনে ঘটে যাওয়া ভুতুড়ে গল্পগুলো শুনছিলেন, আশা করি অনেক ভালো লেগেছে, কিংবা অনেকে ভয় পেয়েছেন, কিংবা কারো কাছে হাস্যকর মনে হয়েছে। কিন্তু আমার কাছে মোটেও হাস্যকর মনে হয়নি, কারণ আমি জানি ভূত কিংবা তার কাছাকাছি কোনো একটা শয়তানি শক্তি থাকতেই পারে। যার জীবনে ঘটে যায় সেই কিন্তু আসলে বুঝতে পারে ব্যাপারটা আসলে কি। তো কায়সারের জীবনে যে গল্পগুলো আমি শুনছিলাম, এখানে আমি 3টা বিষয় নোটিস করেছি। প্রথমত, সে যখন শ্মশান ঘাট পার হতে পারছিল না, মানে কোনো একটা অলৌকিক ঘটনা, অলৌকিক কিছু একটা তাকে আটকে রেখেছিল, কোনোভাবে ছুটতে পারছিল না। শত চেষ্টা করে সে সেখান থেকে ছুটে আসে। এবং সেকেন্ড হচ্ছে, তার বাড়ির কাছাকাছি রাস্তার মোড়ে একটা আম গাছের উপর থেকে একজন ভয়ানক চেহারার একজন মহিলা তাকে ডাকে, কিংবা বিরক্ত করে, কিংবা ভয় দেখায়। সেখান থেকে কায়সার দ্রুত দৌড়ে বাড়ি ফেরার চেষ্টা করে। নাম্বার 3, দুই বন্ধু মিলে, কায়সার এবং কাউসার দুই বন্ধু মিলে ফজরের নামাজের পরপর পড়াশোনার জন্য যখন বাইরে যায়, কালভার্টের সামনে ভয়ানক আকৃতির একজন মানুষের মতো কিছু একটা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। সেখান থেকে তারা চিৎকার করে, মা বলে চিৎকার করে দ্রুত দৌড়ে বাড়ি ফেরার চেষ্টা করে। তো আমার কাছে এই ব্যাপারগুলো একদম ভুতুড়ে কিংবা অলৌকিক, হয়তো আপনাদের কাছে কিছুই না, কিংবা কারো কাছে বিনোদনের মাধ্যম, কিংবা কারো কাছে নিছক বিনোদন মনে হতে পারে। তো যাই হোক, এমন কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটে থাকলে, আমি আবারও বলছি, আমাকে ইমেল করে জানাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস fm.radioroni@gmail.com। আবারও নতুন কোনো অতিথি নিয়ে শুনবো ভুতুড়ে কিংবা অলৌকিক নানান রকম গল্প কিংবা ঘটনা ভূত স্টেশনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।